প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, যমুনা ঘিরে নতুন আতঙ্ক, কেন যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল কেন মূল টার্গেট বিএনপির? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ভারতের মার্কিন সৈন্য, হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জামিন দিয়েও আটকে দেওয়ার কৌশল, ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইনে বিপদে তারেক সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ঈদ মোবারক মোদির বার্তা পেলেন তারেক, নতুন সমীকরণে ঢাকা দিল্লি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ঈদের পরেই বাংলাদেশে নতুন কৌশলে খেলা ঘোরাবেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে জাহিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে নিজের বাসায় থাকবেন, সরকারি বাসভবন যমুনায় উঠছেন না। তারেক রহমান গুলশানের নিজের যে ছোট বাড়ি রয়েছে সেখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেজন্য তারেক রহমান দেশে ফেরার পর এই বাড়িতে উঠেছেন। সেইভাবে বাড়িটি সাজানো হয়েছে। ১৭ বছরের নির্বাসন ভেঙে গত বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে সপরিবারে ওঠেন তারেক রহমান। এরপর থেকে সেখানেই বাস করছেন। পাশেই ফিরোজা নামের বাড়িটিতে থাকতেন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৬ নম্বর বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরে তার সহধর্মিণী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। এ সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভা। গত বছর এ বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন গণপূর্তি উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু। ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয় জানিয়েছিল, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সংস্কার হলে সেখানেই উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেভাবেই যমুনাকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করে মন্ত্রণালয়। এর মধ্যে নির্বাচনের পর গত ১৮ ফেব্রুয়ারি প্রায় ১.৫ বছর বসবাসের পর যমুনা ছাড়েন সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ৫ আগস্টে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ইউনূস হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করেছেন। কিন্তু শেষমেশে যমুনায় না ওঠার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তবে ঈদের দিন সকাল ১০টায় রাষ্ট্রীয় এ অতিথি ভবনেই কূটনীতিক, শিক্ষাবিদ সহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। তার অতিরিক্ত প্রেস সচিব রুমন বলেন, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান এই যমুনাতে হবে। ইতিমধ্যে কূটনীতিক ও আলেম ওলামাদের সম্মানে প্রধানমন্ত্রীর দেওয়া ২টি ইফতার অনুষ্ঠান এই ভবনে হয়েছে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তাদের দায়িত্বের দিনগুলো যমুনাতে ছিলেন। তবে রাষ্ট্রীয় কার্যক্রমের জন্য যমুনা ভবন ব্যবহার করা হবে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। ইতিমধ্যে সেখানে কূটনীতিক ও আলেম ওলামাদের সম্মানে ২টি ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঈদের দিন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানও সেখানে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক অধ্যাপক এবিএম ঐবাদুল ইসলাম। মেধার বদলে দলীয় নেতাদের গুরুত্বপূর্ণ এসব পদে নিয়োগ দেওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তিনি ইসলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ইসলাম শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ইউট্যাবের সভাপতি। তিনি আগে শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠনের আহ্বায়ক ছিলেন। বর্তমানে অধ্যাপক এবিএম ঐবাদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিক্ষা বিষয়ক সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরে দাঁড়াতে চেয়ে একাধিকবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে আবেদন জানান অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান। তখন থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসতে চলেছেন অধ্যাপক ইসলাম। এদিকে অধ্যাপক মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। এদিকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা পদটি ফাঁকা পড়ে রয়েছে। ঈদের পর ওই পদে কাউকে নিয়োগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশ্ন উঠতে পারে, বিএনপির টার্গেট কেন ঢাকা বিশ্ববিদ্যালয়?
এটা শুধু বিএনপি বা তারেক রহমানের টার্গেট নয়। হাসিনা যখন ক্ষমতায় ছিলেন সেই সময় আওয়ামী লীগের নজরে ছিল এই বিশ্ববিদ্যালয়। এই প্রসঙ্গে হাসিনার একটি বক্তব্য উল্লেখ করা যেতে পারে। বিশ্ববিদ্যালয়ের ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাসিনা বলেছিলেন, ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভেঙে এই অঞ্চলে যে রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হয় সেই রাষ্ট্রটি বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর নিরাপদ আবাসভূমি ছিল না। এই সত্যটি সবার আগে অনুধাবন করতে পেরেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৎকালীন তরুণ ছাত্র শেখ মুজিবুর রহমান, যিনি সবার আগে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। কালক্রমে হয়ে উঠেছেন বাঙালি জাতির পিতা, বাঙালির ইতিহাসের মহানায়ক ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। সেই থেকে ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান ও বিজ্ঞানের নিবিড় চর্চা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশ নামক একটি জাতিরাষ্ট্র সৃষ্টিতে এ প্রতিষ্ঠানটির অনবদ্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তার আমেরিকা ভারতের শুভাকাঙ্ক্ষী। কিছুদিন আগে এফবিআইয়ের ডিরেক্টরকে সঙ্গে নিয়ে তিনি একটি সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই বৈঠকের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যদিও নিউজ বর্তমান সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে ডন সাহেব আমাদের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করছেন। মার্কিন প্রেসিডেন্ট বলছেন, মোদি খুব ভালো মানুষ, তিনি ট্রাম্পকে ভালোবাসেন। ভালোবাসা শব্দের ব্যাখ্যাও দেন ট্রাম্প। হজ বড়লয়ের সেই ফিচকে বেড়ালটার মতো হাসতে হাসতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনাদের বুঝতে হবে, আমি বহু বছর ধরে ভারতকে লক্ষ্য করছি। আমার বন্ধু দীর্ঘদিন ধরে সেখানে ক্ষমতায় আছেন। বন্ধু বলতে তিনি প্রধানমন্ত্রীকে বোঝাতে চেয়েছেন। এই পর্যন্ত পড়লে যে কারোর মনে হতে পারে মার্কিন প্রেসিডেন্ট মোদি এবং ভারতের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী। গল্প অন্য জায়গায়। জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল বলে গিয়েছেন মাইকেল। কিছু সময়ের জন্য যাওয়া যাক একটু পিছনের দিকে। উল্লেখ করতে হয় শেখ হাসিনার একটি সতর্কবাণী। বাংলাদেশে প্রধানমন্ত্রী পদে তখন হাসিনা। সেই সময় তিনি একটি ষড়যন্ত্রের দাবি করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বাংলাদেশ ও মায়ানমার থেকে কিছু অংশ কেটে নিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র তৈরির ছক কষছে এক সাদা চামড়ার মানুষ। হাসিনা এও বলেন, বাংলাদেশে বিমানঘাঁটি তৈরির প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল, যদিও হাসিনা বলেননি কোন দেশের তরফে তাকে এই প্রস্তাব দেওয়া হয়। হাসিনা বলেন, আমার ক্ষমতায় আসতে অসুবিধে হবে না যদি আমি বাংলাদেশে কারোর এয়ার বেস করতে দিই, ঘাঁটি করতে দিই, কোনো এক সাদা চামড়ার প্রস্তাব। আমি স্পষ্ট বলেছি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে কারোর হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। ক্ষমতার দরকার নেই। জনগণ চায় ক্ষমতায় আসব, না হলে আসব না। নির্বাচনে ভূমিধস বিজয়ের পর প্রথম সাংবাদিক সম্মেলনে তারেক রহমানকে বিদেশের একটি গণমাধ্যমের সাংবাদিক প্রশ্ন করেন, বহু আওয়ামী লীগ এখনও জেলে রয়েছেন, তাদের কিভাবে রিকনসিলিয়েশন হবে? তারেকের সংক্ষিপ্ত জবাব ছিল, আইনের শাসন নিশ্চিত করার মধ্যে দিয়ে। ২৩ ফেব্রুয়ারি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদকে একই প্রশ্ন করা হয়েছিল। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সেদিকে সরকারের লক্ষ্য থাকবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দলের যেসব নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই সব মামলা খতিয়ে দেখা হবে। যদি কার্যক্ষেত্রে ঠিক উল্টোটাই হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিন পেলেই অন্য মামলায় তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। ডিআইজি স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের অধীন ৮টি জেলার পুলিশ সুপারদের ডিএসপিদের এই নির্দেশ পালনের কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে ডিআইজি শাহজাহান বলেন, চিঠিটা আমি ইস্যু করেছি সঠিক আছে, তবে আমার ব্যাখ্যা হচ্ছে, যারা কেবল নেতৃত্ব পর্যায় থেকে সমাজে বিশৃঙ্খলা করতে পারে এই ধরনের লোককে শোন অ্যারেস্ট দেখাতে বলেছি। ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় করার বার্তাও দিয়েছেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের এই আনন্দঘন উৎসব উপলক্ষে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্তিম জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রমজান মাসের আধ্যাত্মিক তাৎপর্য তুলে নমো বলেন, পবিত্র রমজান উপলক্ষে গত এক মাস ধরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা রোজা ও ইবাদতের মাধ্যমে সময় অতিবাহিত করেছেন।
ঈদের মূল্যবোধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঈদ উল ফিতর উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একাত্মতার চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বব্যাপী মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করি। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক। বার্তার শেষে তিনি প্রধানমন্ত্রী তারেকের প্রতি সর্বোচ্চ সম্মান ও শুভকামনা পুনর্ব্যক্ত করেন। এরপরেই দুই দেশের পারস্পরিক সম্পর্কের কথা তোলেন প্রধানমন্ত্রী মোদি। চিঠিতে লেখেন, বিশ্বের সকলের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের এই দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক। আবার সংবাদের শিরোনামে হাসিনা। শিরোনামে আসার কারণ তার ঘর ওয়াপসি। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে পালাবদল ঘটেছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারা সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন। এই প্রেক্ষাপটে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে। আলোচনায় ওঠার অন্যতম কারণ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। সম্প্রতি তারেক রহমানকে একটি গণমাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষিতে তার এবং তার দলের অবস্থান কি। তারেক রহমান সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তারেকের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে হাসিনা সহ আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিষয়টি। সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। কয়েকটি পদ পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরাও, তবে সেই সংখ্যা অনেকটাই কম। আর এই জয়ের খবর সামনে আসতেই নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন বহু আওয়ামী লীগ কর্মী। অনেকেই বলছেন ফের ঘুরবে হাওয়া। বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে লড়াই করতে চায় আওয়ামী লীগ, আর তাই নতুন করে দলকে চাঙ্গা করতে চলছে মরিয়া চেষ্টা। বিবিসির খবর বলছে, ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে সেদেশের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকও করতে পারেন শেখ হাসিনা, দিতে পারেন বার্তা। আর তার আগে আইনজীবীদের ভোটে যে জয় আওয়ামী লীগকে অক্সিজেন যোগাবে বলেই মত রাজনৈতিক মহলের। সচিব ওয়াজেদ জয় একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আওয়ামী লীগ হল বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রাচীনতম রাজনৈতিক দল। আমরা শেখ মুজিবুর রহমানের পরিবার। আমরা এইভাবে অবলীলায় আমাদের দেশের মানুষ এবং আমাদের দলের নেতাকর্মী সমর্থকদের থেকে মুখ ফিরিয়ে চলে যেতে পারি না। উনি শেখ হাসিনা দেশে ফিরবেন। বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হলেই ফিরবেন।